আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। কয়েকদিন আগে একজন আপু আমাকে জিজ্ঞেস করছিল যে এই ফার্নিচারগুলো আমি কি দিয়ে ক্লিন করি, বিশেষ করে এই পার্টেক্সের ফার্নিচারের মধ্যে কিন্তু ফাঙ্গাস পড়ে, তো সেগুলো আমি কি দিয়ে ক্লিন করি। তো সেই আপুটার উদ্দেশ্যে আজকে বলে দিচ্ছি। আমি কেরোসিন তেলটা স্প্রে বোতলে ভরে সেটা স্প্রে করে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নেই, তাহলে কিন্তু ফাঙ্গাসগুলো কয়েক মাসের জন্য চলে যায়। আমার ড্রেসিং টেবিলটাও মোটামুটি এলোমেলো হয়ে গিয়েছিল। আজকে ড্রেসিং টেবিলে সব কিছু নামিয়ে তারপর সুন্দর করে মুছে নতুন করে গুছিয়ে নিয়েছি। আমার ড্রেসিং টেবিলটা ছোট হওয়ার কারণে খুব বেশি জিনিস এখানে ধরে না, তবে যতটুকু ধরে ততটুকুই রেখেছি, আর বাদবাকি জিনিসগুলো অন্য জায়গায় সরিয়ে রেখেছি। আর এই যে দেখেন, গোছালো জিনিস অগোছালো করার জন্য এরা দুইজনই যথেষ্ট। এই যে চলে এসেছে, আমি কোনটা কোথায় রেখেছি সেটা গবেষণা চালানোর জন্য এক এক করে সবগুলোই এখন এলোমেলো করবে। আসলে আমার বাসা কখনোই একদম পারফেক্ট যে গোছানোটা সেটা থাকে না। আমি দেখা গেছে একদিক দিয়ে গুছিয়ে অন্য দিক দিয়ে ঝাড়ু দিতে দিতে আবার মানে সেই আগের গোছালো জায়গাগুলো অগোছালো করে ফেলে। যেহেতু ছোট বাচ্চা আছে, উপরের সব জিনিসই টেনে টেনে শুধু ফ্লোরে রাখে। অগোছালো বলতে আমার বাসার ফ্লোরে আপনি 2-4টা জিনিস সবসময় পড়া দেখবেন, কারণ ওই যে বাচ্চা খেলাধুলা করতে থাকে, ওর খেলনা হোক বা দরকারি কোনো জিনিস হোক, এই আমার বাসার অবস্থা। তো এখন কিন্তু আমি অলরেডি রান্নাঘরে চলে এসেছি। আমার এই বিকালবেলা কাজটা শুরু করেছিলাম, ড্রেসিং টেবিলের কাজটা করতে করতে বিকাল হয়ে গিয়েছে। আমার যে ওয়াল শোকেসটা আছে সেটাও কিন্তু ক্লিন করতে হবে, তবে ওটা করতে আরেকটু বেশি সময় লাগবে, যেহেতু কোকারিজগুলো নামিয়ে তারপর করতে হবে, তো ওটা অন্য আরেকদিন করব। আর আজকে তো আপনাদের সাথে শেয়ার করিনি কাজটা করা, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যখন ওয়াল শোকেসটা ক্লিন করি তখন করে দেখাবো। আপনারা যারাই পার্টেক্সের জিনিস ব্যবহার করেন তারা কিন্তু চাইলে কেরোসিন তেল স্প্রে করে তারপর ক্লিন করতে পারেন, এতে করে ফার্নিচারগুলো অনেক গ্লেজ দিবে আর ভালোও থাকবে, ফাঙ্গাসও কিন্তু ফিরে আসবে না। তো আজকে সন্ধ্যার পর সবজি খিচুড়ি রান্না করব রাতের জন্য, আর পোয়া মাছটা ভাজি করব। পোয়া মাছটা আগেই বের করে নিয়েছিলাম, এখন কেটে নিচ্ছি। এই শীতের মধ্যে মাছ কাটা যে কি পরিমাণ কষ্ট, এটা যেসব আপুরা করে তারাই জানে। আমাদের মাছের বাজারটা যেহেতু একেবারে পুরো মাসের জন্য করে ফেলে, সে কারণে কিন্তু অনেক মাছ একেবারে নিয়ে আসে। আপনারা মাসিক বাজারটা দেখলেই বুঝতে পারেন। তো অত মাছ তো আমার আসলে কেটে রাখা সম্ভব না, আর এই ধরনের সামুদ্রিক মাছ কিন্তু মানে বাজার থেকে কেটেও দেয় না, এগুলো নিজেদেরই কাটতে হয়। এই কারণে কি করি, আমি ভাগ ভাগ করে প্রতিদিন এটা রেখে দেই, আর রান্নার আগে কেটে ধুয়ে তারপর রান্না করি। আর এই কারণে কিন্তু মাছ কাটার কাজটা আমার বলতে পারেন প্রায় প্রতিদিনই করতে হয়। এই জিনিসটা অনেক বেশি বিরক্তিকর এবং কি কষ্টের, তারপরও কিছুই করার নেই, এভাবে আমার চলতে হয়। আর এই ঠান্ডার মধ্যে মানে বরফের মাছগুলো কাটা অনেক কষ্ট, এগুলো খুব বেশি যদি মানে ভিজিয়ে ফেলা হয় তাহলে কিন্তু একটু নরম হয়ে যায়, এই কারণে একটু শক্ত থাকতেই কাটতে হয়। আর একটু শক্ত থাকা মানেই বরফ থাকা, আর সেগুলো তো কাটতে গেলে বুঝতেই পারছেন ঠান্ডার মধ্যে আরও ঠান্ডা মাছ। তো আমি মাছগুলো কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি, এরপর আমার সবজিগুলো কাটাকাটি করে নিয়েছি। এখন খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। খিচুড়িটা বসিয়ে দিয়ে আজকে আমি আমার মেয়ের জন্য সেরেলাকটাও তৈরি করব, বা ঘরোয়া সুজি যেটাকে বলে আর কি। তো অনেকেই সুবানা বাবুর জন্য কিভাবে সুজিটা তৈরি করি ঘরে সেটা দেখতে চান, আজকে কিন্তু বিস্তারিতভাবে জেনে যাবেন পুরো ভিডিওটা জুড়ে, যদি আপনারা আমার সঙ্গেই থাকেন। সবজি খিচুড়িটা নর্মালি আমি সবসময় যেভাবে রান্না করি আজকেও ঠিক সেভাবেই করে নিচ্ছি। এই যে সব মশলাগুলো কষিয়ে তার মধ্যে সবজি দিয়ে কষিয়ে নিব, তারপর চাল ডাল দিব। আর আমি যখন রান্নাঘরে কাজ করি তখন আমার রান্নাঘরের অবস্থাটা দেখেন, সব ড্রয়িংয়ের যত রং পেন্সিল আছে সেগুলো, সেই সাথে কাগজ খাতা সব নিয়ে চলে এসেছে। সুবানা বেবিকে চেয়ারে বসিয়ে রেখেছিলাম, যেহেতু মাছ কাটছিলাম। ওকে চেয়ারে না বসিয়ে আমি তো মাছ কোনোভাবেই কাটতে পারবো না, সে তো একদমই ভয় পায় না, মাছগুলো ধরতে আসে, বটি ধরতে আসে। আর রোজা তো আমার পিছন ছাড়বেই না, সে রুমে যেতে নাকি ভয় পায়। যেখানে আমি যাই না কেন এই দুইজনের হাত থেকে মুক্তি নেই, এদেরকে সাথে নিয়েই কাজগুলো করতে হয়। মাঝে মাঝে খুব বেশি বিরক্ত লাগে, আবার মাঝে মাঝে মনে হয় যে না, এরা থাকাতে আমার একাকিত্বটা দূর হচ্ছে। আসলে মানুষের জীবনটা বড়ই বৈচিত্র্যময়, আমরা যখন মানে যে অবস্থানে থাকি তার বিকল্প অবস্থানটাকেই বেশি পছন্দ করি। যেমন একজন মেয়ে মানুষ বিয়ের পর যখন হাজব্যান্ডকে নিয়ে একা থাকে, সে তখন বাচ্চা কাচ্চা স্বপ্ন দেখে,
আর বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর কিন্তু সে স্বপ্ন দেখে যদি তার হাজব্যান্ডের সাথে সে আগের মতো একা থাকতে পারতো, 2-1টা দিন যদি তার বাচ্চা কাচ্চার ঝামেলা না নিতে হতো, নিজের মতো নিজে সময় কাটাতে পারতো। আমরা যতই বাচ্চাদেরকে ভালোবাসি না কেন, আমরাও কিন্তু একজন মানুষ, আমাদেরও মাঝে মাঝে মনে হয় যে না, একটু রিল্যাক্সিংয়ের প্রয়োজন আছে। কারণ আমরা যারা বিশেষ করে একা হাতে বাচ্চাগুলো মেনটেন করি, তাদের যে কি পরিমাণ কষ্ট এটা আসলে বলার মতো না। মাঝে মাঝে আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই, আবার দেখা গেছে নিজেই নিজেকে সান্ত্বনা দেই, বোঝাই, আবার তখন মনটা ঠিক হয়ে যায় আর কি। তো এদিক থেকে কিন্তু খিচুড়িটা পাশের চুলায় আমি শিফট করে দিয়েছি, আর এখানে হচ্ছে সুবানার জন্য সুজিটা আমি ভেজে নিচ্ছি। এখানে মূলত আমি পোলায়ের চাল, নাজিসের চাল, তারপর মসুরের ডাল আর মুগের ডাল, এই 4টা জিনিসই যেহেতু একই সাইজের, মানে খুব একটা বেশি ছোট বড় না, এগুলো ভাজা হতে প্রায় সেম সময়ই লাগে, এই কারণে একসাথে ধুয়ে সাথে সাথে ভেজে নিচ্ছিলাম। আর এদিক থেকে আকাশে যে চাঁদটা উঠছিল, আমার পাশে দাঁড়িয়ে রোজা চাঁদকে বলছিল এটা নাকি সিবিটের মতো দেখা যায়। আসলে বলেন তো, কাজ করতে করতে এমন মিষ্টি মিষ্টি কথা শুনলে মানে তখন আর কষ্ট থাকে না, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। তাই চাঁদ নামক সিবিটটাকে আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর এদিক থেকে আমার ভাজাটা হয়ে গিয়েছে, তারপর কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এই যে দেখেন, ভেজা জিনিস মানে ভাজাভাজি করার কারণে কড়াইয়ের মধ্যে কালো অংশটা লেগে গিয়েছে, তবে সমস্যা নেই, এতে কিন্তু আমার মানে মেন যে খাবার জিনিসটা সেটা কিন্তু পুড়েনি, জাস্ট ভেজাটা দেওয়ার কারণে এটা একটু কালার চলে এসেছে। তো এরপর আমি গম ভেজে নিয়েছিলাম, এরপর হচ্ছে বাদামগুলো ভেজে নিয়েছি। আপনারা যত জিনিস এখানে অ্যাড করতে চান, যেমন চাইলে ভুট্টা, চিনে বাদাম, কাজু বাদাম, অনেক ধরনের জিনিসই আসলে অ্যাড করা যায়। তো সেগুলো কিন্তু এরকম এক এক করে ভেজে নেবেন, কারণ এক একটা জিনিসের সাইজ এক এক রকম। যদি একই সাইজের জিনিস হয় আপনারা একসাথে ভেজে নিতে পারেন, তবে ছোট বড় আকারের জিনিস হলে আলাদা আলাদা ভেজে নেবেন, কারণ এক একটা ভাজতে এক এক রকম সময় লাগে। আর অবশ্যই যদি রোদ থাকে, আপনারা কিন্তু এই জিনিসগুলো ধুয়ে আলাদা আলাদা রোদে শুকিয়ে নেবেন, তারপর ভাজবেন। আর যেহেতু এখন শীতের দিন, রোদের দেখা একদমই নেই, আর আমার মেয়ের সুজিটাও শেষ হয়ে গিয়েছে, এই কারণে কিন্তু আমি মানে ধুয়ে সাথে সাথে ভেজে নিয়েছি। আর এ কারণে কিন্তু আমার 2 বা 3 গুণ সময় লেগেছে এগুলো ভাজতে, অনেকটা সময় নিয়ে তারপর আস্তে ধীরে করে আমাকে কিন্তু এগুলো ভেজে নিতে হয়েছে। আর একদম মুচমুচে যে ভাজাটা হয়, সেই অবস্থায় কিন্তু যখন এসেছে তখনই আমি নামিয়ে নিয়েছি। এরপরে কিন্তু মাছ ভাজি করে নিয়েছি, থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। আর এদিক থেকে এই যে ভাজা জিনিসগুলো কিন্তু নর্মালে চলে এসেছিলো, তারপর সেগুলো আমি ব্লেন্ডারের যে শুকনা মশলা করার অংশটা থাকে, বলতে পারেন গ্রাইন্ডার, তো সেটার মধ্যেই আমি একদম ভাঙিয়ে নিয়েছি। একদম মিহি যে আটার মতো থাকে বা পাউডারের মতো, সেটা করিনি, সামান্য একটু দানাদার রেখেছি, বলতে পারেন আটার মতোই, তার মধ্যে সামান্য একটু দানাদার। কিন্তু চাল ডাল আলাদা ভাঙিয়েছিলাম, আর গমটা আলাদা, সেই সাথে বাদামটাও আলাদা ভাঙিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে তারপর কিন্তু আমি কন্টেনারে করে সংরক্ষণ করেছি। আপনারা সপ্তাহ 15 দিনের জন্য যদি করেন তাহলে নর্মালেই থাকবে, মানে বাহিরেই কিন্তু রেখে আপনারা খাওয়াতে পারবেন। তবে 1-2 মাসের জন্য যদি বেশি করে সুজি ভাঙান, সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু আপনাদের খাবারটা আর নষ্ট হবে না, আপনারা অনায়াসে বাচ্চাদের অনেক দিন খাওয়াতে পারবেন। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন সকালে কিন্তু বেশ একটু রোদ ঝলমলেই হয়েছে, আর আমার কাছে বেশ ভালোও লাগছিল। অনেক দিন পর এরকম রোদ দেখলে সত্যি অনেক ভালো লাগে। তো আমার বারান্দার গাছগুলো মাশাআল্লাহ বেশ সুন্দরই লাগছিল, তবে বারান্দাটা কিন্তু বেশ মেসি হয়ে আছে। শীতের মধ্যে বারান্দায় একদমই আসা হয় না, আমাদের এখান দিয়ে প্রচুর পরিমাণে বাতাস, এ কারণে আর বাতাসে সব ময়লা উড়ে বারান্দাতে চলে আসে। সেই সাথে রাতের বেলা তো কুয়াশায় একদম পুরো বারান্দা মানে ভিজে থাকে, মনে হয় যে বৃষ্টি হয়েছিল, এরকম একটা অবস্থা। সব কিছু মিলে বারান্দাটা একটু মেসি, তবে পানি ধরার মানে সাহস পাচ্ছি না বিধায় বেলকনিটা ক্লিন করা হচ্ছে না। আর এখন যেহেতু বারান্দাতে আসাও হয় না, এই কারণে এই অবস্থা। তো দেখেন, আমি বারান্দাতে আসার সঙ্গে সঙ্গে কিন্তু শুভানাও চলে এসেছে, আর এসেই শুধু আমার গাছের পাতাগুলো ধরতে চায়। কিছুদিন আগে নার্সারি থেকে এই কয়েন প্লান্টটা কিন্তু আমি চেয়ে নিয়ে এসেছিলাম, আমাকে কিছু শিকড় দিয়েছিল আর কি। সেই শিকড় থেকে দেখেন কত সুন্দর চারা বের হয়েছে। আর কিছুদিন পর কিন্তু এই টবটা ভরে যাবে, আর মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। চন্দ্রমল্লিকায় একের পর এক ফুল আসলেও গাঁদা গাছে কিন্তু এখনো একটা ফুলও আসেনি, আর এই বড় কলিটা নষ্ট হয়ে গিয়েছে। তবে আরও ছোট ছোট কলি আছে, কবে ফুল ফুটবে জানি না, তবে ফুল দেখার অপেক্ষায় আছি। আর এদিক থেকে কিন্তু অফ ক্যামেরায় আমি ঘরদোর গুছিয়ে নিয়েছি, এখন শুধু ঝাড়ু দেওয়া বাকি। আজকে কেন যেন মানে ভিডিও করতে একদমই মানে ইচ্ছে করছিল না, খুবই অলসতা লাগছিল। মাঝে মাঝে ওই যে বললাম না, একটু ডিপ্রেশনে চলে যাই, তখন কোনো কিছুই আর ভালো লাগে না। তো এই কারণে হচ্ছে কাজগুলো শেষ করার পর আপনাদের সাথে শেয়ার করছিলাম। 2 রুমের 2টা বেড গোছানো, সেই সাথে আরও ফার্নিচারগুলোও গুছিয়ে ফেলেছি। এখন শুধু রান্নাটা বসিয়ে দিব, রান্না বসানোর পর আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আর হ্যাঁ, এখন কিন্তু মোটামুটি 11টা বাজে, তা আমি কিন্তু সকালেই রান্না করে নিই। আজকে এই দুপুরে রান্না করার আরও একটা বিশেষ কারণ
কারণ হচ্ছে আমাদের বাসায় সকালে গ্যাস শেষ হয়ে গিয়েছে। আমি সিলিন্ডারে রান্না করার সময় গ্যাসটা একদমই শেষ হয়ে গিয়েছে, পরে তো আর সকালে রান্নাটা করতে পারিনি। গতদিন রাতের কিছুটা খিচুড়ি ছিল, সেটাই হচ্ছে রোজাকে খাইয়ে মাদ্রাসাতে পাঠিয়ে দিয়েছিলাম। আর আপনাদের ভাইয়া হচ্ছে পেঁপে কেটেছিলাম, পেঁপে খেয়েই গিয়েছে। আর বলেছি বেশি ক্ষুধা লাগলে হোটেল থেকে নাস্তা করে নেওয়ার জন্য, যেহেতু রান্না করা হয়নি। তো পরবর্তীতে 10টার দিকে আপনাদের ভাইয়া বাসায় এসে আমাকে হচ্ছে সিলিন্ডারের বোতলটা দিয়ে গিয়েছে, যখন দোকান খুলেছে ঠিক তখনই। তো এখন হচ্ছে আমি রান্না করে নিচ্ছি। একজন আপু আমাকে এর আগে জিজ্ঞেস করেছিল সিলিন্ডারের বোতল আমার কতদিন যায়। আমার মাঝে মাঝে দেখা গেছে 1 মাসও যায়, আবার মাঝে মাঝে কিন্তু 1 মাসও যায় না। এটা রান্নার উপর ডিপেন্ড করে আর কি। এবার যেরকম আমার 1 মাস যায়নি, গত মাসের 12 তারিখে আমি গ্যাসের বোতলটা এনেছিলাম, আর এখন হচ্ছে আজকে 4 তারিখে আমার গ্যাসটা একদম শেষ হয়ে গিয়েছে। একদম অল্প কয়েকদিন গেছে, মাঝে মাঝেই কিন্তু আমার এরকম 20 দিন, তারপর 19 দিন, 22 দিন এরকমও যায় গ্যাসের বোতল। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, তবে আমাদের অর্গানিক হেয়ার অয়েল সম্পর্কে কিছুই এখনও বলিনি। তো যেসব আপুরা আমাদের অর্গানিক হেয়ার অয়েল সম্পর্কে জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। চুলের সকল সমস্যা দূর করার জন্য আমাদের এই একটি হেয়ার অয়েলই কিন্তু যথেষ্ট। আমাদের এই রোজা হেয়ার অয়েল কিন্তু আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি করবে। শীতের সময় চুলের কিন্তু অনেক প্রবলেম দেখা দেয়। যদি আপনারা ভালো মানের কোনো হেয়ার অয়েল চুলে ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনাদের চুল অনেক বেশি ড্যামেজ হয়ে যাবে। তো আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েল যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের এক্সট্রা কোনো কিছুই আর ব্যবহার করতে হবে না, কোনো ধরনের কোনো প্যাক ব্যবহার করতে হবে না। রেগুলার যে শ্যাম্পু দিয়ে আপনারা চুলটা ওয়াশ করেন সেটাই কিন্তু করতে পারবেন। আর আমি কিন্তু নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই অর্গানিক হেয়ার অয়েলটি তৈরি করে থাকি। আপনারা যারা নিতে আগ্রহী তারা কিন্তু দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। কারোর মনে যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে, তারা কিন্তু আমাদের পেজ রোজা রকমারি ভিজিট করে কাস্টমার রিভিউগুলো চেক করে নিতে পারেন।